সবচেয়ে বেশি নমুনা পরীক্ষায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড, 24 ঘন্টায় 1602 জন শনাক্ত, 21 মৃত্যু। করোনার মধ্যে ঈদযাত্রা, মানুষের ঢল ঠেকাতে হিমশিম আইনশৃঙ্খলা বাহিনী, 2 ফেরিঘাট বন্ধ। সুপার সাইক্লোন আম্পান আঘাত হানতে পারে মঙ্গলবার শেষ রাতে, 12,000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত। 10 জুন বসছে সংসদের 8ম অধিবেশন, বাজেট উত্থাপন 11 জুন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছে আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, 42 লাখ টাকায় বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট, ব্যয় হবে করোনায় কর্মহীনদের সহায়তায়। করোনা সংশ্লিষ্ট সব তালিকাতে আগের সংখ্যা ছাড়িয়েছে। একদিনে আক্রান্ত 1602, প্রাণহানি 21। সর্বাধিক মৃত্যু ঢাকা বিভাগে, এরপরে চট্টগ্রাম। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23,870, মারা গেছে 349 জন। 212 জন সহ মোট সুস্থ হয়েছেন 4,500-এর বেশি। করোনা মোকাবেলায় ধূমপান ও তামাক সেবন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। 9,788 জনের নমুনা পরীক্ষায় কোভিড-19 শনাক্ত হয়েছে 1,602 জনের, যা এ পর্যন্ত সর্বোচ্চ। একই দিনে সর্বাধিক 21 জনের মৃত্যুর রেকর্ড, এর মধ্যে 17 জনই পুরুষ। আক্রান্তের সংখ্যা বেড়ে এখন 23,870, মৃত্যু সংখ্যা 349। নতুন 212 জন সহ সুস্থ হয়েছেন 4,585। 21 জনের মধ্যে 17 জন পুরুষ, 4 জন নারী। ঢাকা ডিভিশনে 12 জন, চট্টগ্রাম ডিভিশনে 7 জন, সিলেট ডিভিশনে 1 জন, রাজশাহী ডিভিশনে 1 জন। এর মধ্যে হাসপাতালে ব্রড ডেথ আছে 2 জন, হসপিটালে মারা গেছেন 15 জন এবং বাসায় মারা গেছেন 4 জন। শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যু হার 1.46% এবং সুস্থ 19.21%। করোনা সংক্রমণ থেকে নিরাপদ থাকতে ধূমপান ও তামাক সেবন পরিহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ধূমপানের ফলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়, শ্বাসতন্ত্রে জটিল রোগের সৃষ্টি হয়, শ্বাসকষ্ট হয় এবং করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়। সেই সাথে মৃত্যু ঝুঁকিও বাড়ে। সুতরাং ধূমপান ও তামাক ছাড়ুন, সুস্থ থাকুন। সবশেষ তথ্য মতে কোয়ারেন্টাইনে আছেন 50,088 জন, আর 3,383 জন রয়েছেন আইসোলেশনে। 24 ঘন্টায় ঢাকা মহানগরীতে আইসোলেশন শয্যা এবং স্বেচ্ছাভিত্তিতে চিকিৎসকের সংখ্যা বেড়েছে বলেও জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে। গত 24 ঘন্টায় নতুন করে 12 জন চিকিৎসক এর মধ্যে যুক্ত হয়েছেন স্বেচ্ছাভিত্তিক অনলাইন সেবা দেওয়ার জন্য এবং প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণে 79 জন ডাক্তার নতুন করে সংযুক্ত হয়েছে এবং এখন আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক আছে 16,001 জন। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। অ্যান্টিভাইরাল ওষুধ হিসেবে বাংলাদেশ অনুমোদন পেয়েছে জেনেরিক মেডিসিন রেমডেসিভির, কিন্তু এটি সরাসরি করোনা চিকিৎসার ওষুধ হিসেবে প্রচার না করার পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA জরুরি ভিত্তিতে অন্তর্বর্তী সময়ের চিকিৎসায় গিলিয়াড সায়েন্স কোম্পানির অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে রেমডেসিভির অনুমোদন করে। গবেষণা পর্যায়ে থাকায় ওষুধটি এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। পরিসংখ্যান বলছে, যাদের এই ওষুধ ব্যবহার করা হয়েছে তারা 11 দিনে সুস্থ হয়েছেন, আর অন্যরা 15 দিনে সুস্থ হয়েছে। এমনকি কোভিড-19 চিকিৎসায় এটি কার্যকর কোনো ওষুধও নয়, কিন্তু কোভিড চিকিৎসার একমাত্র ওষুধ হিসেবে প্রচার করা হচ্ছে। বাংলাদেশও কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেমডেসিভির ইনজেকশন উৎপাদনের অনুমোদন পেয়েছে। এটা কোনো সায়েন্সের আলোচনা না,
আলোচনাটা হচ্ছে যে রেগুলেটরি তো পারমিশনের কোভিডে পারমিশন দেয়নি কতজন অনুমতি এবং অ্যান্টিভাইরাল ওষুধ এই যে ভিডিও দেখা যাচ্ছে ওনারা লঞ্চিং করতেছে কোভিডের ওষুধ দিচ্ছে এবং এটা বিভ্রান্তি তৈরি করে আরো বেশি এখন তো এই জায়গাটা সরে যেতে হবে এতে হচ্ছে আমরা আলাপটাই করতেছি খালি সমাধান হচ্ছে না কিন্তু তাহলে এই প্রচারটাকে থামানো দায়িত্ব তো সায়েন্টিস্টদের না। আগে কোনো ওষুধই ছিল না, এখন সহায়ক কোনো ওষুধ আসলে সাধুবাদ জানাচ্ছেন বাংলাদেশের চিকিৎসকরা। তবে ভুল প্রচারে হিতের বিপরীত হওয়ার আশঙ্কাও আছে। খুব দ্রুত কিন্তু এটা এই প্রোডাকশন শুরু হয়ে যাবে এবং সেটা অ্যাভেলেবল হবে। এছাড়াও অন্যান্য মেডিসিন আমরা ব্যবহার করি, যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন, এজিথ্রোমাইসিন, এটা কিন্তু আগে থেকে ব্যবহার করে আসছি আমরা। জাপানি একটা মেডিসিন এভিগান নামে যেটা পাওয়া যায়, লেটেস্ট যেটা এগুলো রেমডেসিভির, এটার ইফেক্ট এখন আমাদের তো কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা নাই। ক্রিটিক্যালি সিরিয়াস রোগী আইসিইউতে আছে বা ভেন্টিলেটর, তাদের কিন্তু ব্যবহার করা যাবে। হসপিটাল স্টে কম হয়, তারা দ্রুত হসপিটাল ছাড়তে পারে। তো সুতরাং এটা তো অবশ্যই একটা আশাপ্রদ খবর। কোম্পানিগুলো শুধু উৎপাদনের অনুমোদন পেয়েছে, বাজারজাত করা নয়। সব ঠিকঠাক থাকলে ওষুধটি শুধু মুমূর্ষু রোগীদের চিকিৎসায় ব্যবহারের পরিকল্পনা চিকিৎসকদের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা বিস্তারের মধ্যেই ঈদযাত্রায় মানুষের ঢল। ঈদের আগে রাজধানী ছাড়ছে নগরবাসী। গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত গাড়ি ও ভাড়ায় চালিত গাড়ি নিয়েই গ্রামের বাড়িতে ছুটছেন সাধারণ মানুষ। মানুষের ঢল ঠেকাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রাসেল খানের রিপোর্ট। ঢাকাসহ সারা দেশে করোনার সংক্রমণ বাড়লেও ঈদের আগে ঘরমুখ মানুষের ঢল। করোনা সংক্রমণ ঠেকাতে 20 মে থেকে যানবাহন নিয়ন্ত্রণে কড়াকড়ি নির্দেশনা রয়েছে। আর তাই আগে ভাগেই বাড়ি ফেরার তারা। গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত যানবাহন ও ভাড়ায় চালিত গাড়ি নিয়েই রাজধানী ছাড়ছে সাধারণ মানুষ। করোনায় দীর্ঘদিন ঘরবন্দি, দেশ জুড়ে চলছে সাধারণ ছুটি। হাঁপিয়ে উঠেছেন অনেকেই। আমাদের ওই রুগী আছে একজন, তাকে নিয়ে আসতে আমরা, ক্যান্সারের রুগী, এই জন্য যাচ্ছি আমরা। বাইরে যখন যাইতেই পারবো, আমার ঘুরাইতে হবে। এখন কোম্পানিতে থেকে ছাড়াকে নিয়ে আসলাম, আমাদের ফ্যাক্টরি থেকে যাত্রী নিয়ে যাচ্ছি আমরা, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে যাচ্ছি। অনেককেই পায়ে হেঁটে কিংবা ছোট ছোট যানবাহনে ভেঙে ভেঙে যেতে হচ্ছে বাড়ি। বাড়িতে বাবা মা চিন্তা করতেছে, ভাঙা ভাঙা যাইতে হবে, আর কিভাবে যাব। আমি সাভার থেকেই রওনা দিয়েছিলাম, তো আমাকে রাউতকান্দির থেকে ব্যাক করানো হয়েছে। এদিকে যানবাহন নিয়ন্ত্রণে সড়কে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তবে চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। যারা পায়ে হেঁটে যাবে, বোঝা যায় যে ঢাকার বাইরে যাবে, তাদেরকে আমরা ঘুরিয়ে দিচ্ছি। আর গাড়িতে তো দিচ্ছি না, গাড়িতে কোনো ব্যাগ লাগেজ থাকলে সেটাও আমরা ঘুরিয়ে দিচ্ছি। সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে থাকবে বলে জানিয়েছে পুলিশ। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এবং করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া ও শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ করে দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে ভোর থেকে 2 ফেরিঘাটে বাড়তে থাকে ভিড়। হাইওয়ে পুলিশ ব্যারিকেড দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, তারপরও চাপ অতিরিক্ত হলে বেলা 3টার দিকে বন্ধ করে দেওয়া হয় শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল। এদিকে গণপরিবহন বন্ধ থাকলেও পণ্যবাহী ট্রাক, পিকআপ, সিএনজি, অটোরিকশা, রিকশা ভ্যানে পাটুরিয়া ঘাটে জড়ো হয় যাত্রীরা। এ পরিস্থিতিতে বেলা 11টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। করোনার মধ্যে আরেকটি দুর্যোগের মুখে দেশ। ঘূর্ণিঝড় আম্পান পরিণত হয়েছে সুপার সাইক্লোনে। মঙ্গলবার শেষ রাতে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে এই সুপার সাইক্লোন। আবহাওয়া অধিদপ্তর বলছে, আম্পানের প্রভাবে উপকূলের দ্বীপ ও চরগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে 4 থেকে 5 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। মংলা ও পায়রা সমুদ্র বন্দর 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরের 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। মেহেদী হাসানের রিপোর্ট। ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান, হচ্ছে আরও শক্তিশালী। আবহাওয়া অধিদপ্তর বলছে, আম্পান সিডর বা আইলার মতো কিংবা তার চাইতেও শক্তিশালী হতে পারে। মঙ্গলবার শেষ রাতে আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে। সুপার সাইক্লোন, ভেরি সুপার সাইক্লোন বলা যায়, কিন্তু এটা বাংলাদেশ থেকে অনেক দূরে আছে, যার জন্য এই যে সুপার সাইক্লোন, এখানে বাতাসের উইন্ড স্পিড অত্যাধিক বেশি থাকবে এবং এটার গতিবেগ সরাসরি উত্তর দিকে আসতেছে। আগামী দিন 19 তারিখ ভোররাত্রের দিক থেকে সেটা বাংলাদেশের উপকূলে আঘাত আনবে। এটা 20 তারিখ বিকাল পর্যন্ত এটা চলবে। ঘূর্ণিঝড়টির অবস্থান ও গতি প্রকৃতি যা, তাতে এটি মংলা ও চট্টগ্রাম বন্দরের মাঝামাঝি জায়গায় আঘাত হানবে ধারণা আবহাওয়াবিদদের।
বাংলাদেশ থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে আছে, যার জন্য আমাদের ওই সাইক্লোন এলাকা অনেক, যেখানে সাইক্লোন বাংলাদেশের উত্তর দিকে সে আসতেছে। সোমবার দুপুরে ঘূর্ণিঝড়টির কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 110 কিলোমিটার। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা বিপর্যয়ের মধ্যে আসছে ঘূর্ণিঝড় আম্পান। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। তবে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন 12,000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সহকর্মীদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। সাইক্লোন আম্পান খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে মঙ্গলবার শেষ রাতে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, উপকূলীয় অঞ্চলে 12,078টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। কোভিড-19 জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমরা আশ্রয়কেন্দ্রের সংখ্যা অনেক বাড়িয়েছি, দ্বিগুণ, গতবার বুলবুলের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে অশান্ত হয়ে উঠেছে নদ নদী। করোনা দুর্যোগে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভাবিয়ে তুলেছে উপকূলবাসীকে। নিরাপদ আশ্রয় কেন্দ্রে গেলেও বাড়িঘর আর সম্পদ রক্ষা নিয়ে উৎকণ্ঠায় তারা। ঘূর্ণিঝড়ের ভয়েতে আরো আতঙ্ক হয়ে গেছি। আমরা কি করব সামনের মিল, আমরা খুব চিন্তায় আছি আর কি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দূরত্ব নিশ্চিত করে মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার প্রস্তুতি রয়েছে। 1104টি সাইক্লোন শেল্টার বা শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুত করেছি আমরা জনগণকে সেখানে আশ্রয় দেওয়ার জন্য। সাতক্ষীরার 147টি সাইক্লোন শেল্টার ও 1700 শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এরই মধ্যে দ্বীপ ইউনিয়ন, গাবুরা ও পদ্মপুকুরের সাধারণ মানুষকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে নেওয়ার কাজ শুরু হয়েছে। উপকূলীয় জেলা বাগেরহাটেও প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। জেলায় 345টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং সুবিধাজনক স্কুল ও কলেজগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যারা শরণখোলার নদীর পারে অবস্থান করছি তাদের ভিতর আতঙ্ক বিরাজ করছে। করোনা, আমরা কোথায় কি যাব, কি করব, কিভাবে থাকবো। মংলায় আকাশ মেঘলা, সাগর উত্তাল। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো সুন্দরবনের বিভিন্ন নদী ও খাড়িতে নিরাপদে আশ্রয় নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। আম্পান মোকাবেলায় সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস বন্ধ করে দেওয়া হয়েছে। বন্দর চ্যানেল থেকে ছোট নৌযানগুলোকে কর্ণফুলীর উজানে চলে যেতে বলা হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনা মহামারীর মধ্যে আগামী 10 জুন বসছে সংসদের 8ম অধিবেশন। এই অধিবেশনে 11 জুন 2020-21 অর্থ বছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে 10 জুন বিকাল 5টায় অধিবেশন বসবে। বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবের পর তা নিয়ে পুরো অধিবেশন জুড়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। তবে মহামারীর এই সময় তাতে পরিবর্তন আসতে পারে। বাজেট অধিবেশনের ব্যাপারে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে এরই মধ্যে জানিয়েছেন চিফ হুইপ নুরি আলম চৌধুরী। আসছে বাজেটে রপ্তানি ও রেমিটেন্সের উপর বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন ব্যাংকাররা। প্রয়োজনীয় পণ্যের উপর আরোপিত ভ্যাট ট্যাক্স কমিয়ে বিলাসবহুল পণ্যের উপর শুল্ক বাড়ানোর তাগিদ দেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনার কঠিন সময়ের মধ্যে কড়া নাড়ছে 2020-21 অর্থ বছরের বাজেট উপস্থাপনের দিনক্ষণ। করোনা মোকাবেলায় সরকার ঘোষিত প্রায় 1 লাখ কোটি টাকার প্রণোদনা বাস্তবায়ন হবে মূলত ব্যাংক ব্যবস্থায়। সাধারণ ছুটির সময়ে তাই ব্যস্ত সময়ে পার করছেন ব্যাংকাররা। করোনার কঠিন সময়ে আসছে বাজেটে অর্থনৈতিক সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। দেশের অর্থনীতি ব্যাংকের মাধ্যমে সবসময় হচ্ছে, এখন আরও প্রবলভাবে হচ্ছে। আমরা চাইব যে আমদানি ক্ষেত্রে কিংবা উৎপাদনের ক্ষেত্রে সরকার শুল্ক কমাক। বেসিক নেসেসিটিটা যাতে ঠিক থাকে এটার উপর নজর দিয়ে বাজেটটা করা উচিত। এবং বাজেটে সেই ক্ষেত্রে কৃষিখাত, আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্ট, আমাদের যেটা ম্যাক্সিমাম পোর্শন অফ পপুলেশনকে বাঁচিয়ে রাখতে পারে সেটার উপর সবচেয়ে বেশি বাজেটের অ্যালোকেশন যাওয়া উচিত। কিছু মেগা প্রকল্পের খরচ কমিয়ে আনারও তাগিদ দেন ব্যাংকাররা।
কিছু মেগা প্রজেক্ট আছে যেগুলো আমাদের জন্য এসেনশিয়াল, কিন্তু কিছু মেগা প্রজেক্ট আমি মনে করি পার্সোনালি যেগুলোকে ডেফার করা যেতে পারে। নিত্য প্রয়োজনীয় যেগুলো মৌলিক প্রয়োজন সে সমস্ত পণ্যের যদি আমদানি করতে হয় তার উপর গুরুত্ব আরোপ করবে। সেখানে আমরা চাইবো একটু শুল্ক রেয়াদত যাতে সরকার পক্ষ থেকে একটা নীতি হিসাবে আসে। করোনাকালীন সময়ে অনেক ডিপোজিটরদের টাকা তুলে নেওয়াটা কিছুটা চ্যালেঞ্জ হলেও দ্রুত ব্যাংক সহ দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা করেন তারা। আমরা সংকটে পড়েছি, আমার মনে হয় সংকট থেকে আমরা উত্তরণ হয়তো পেয়ে যাব আর কি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে করোনা সংকটের মধ্যেই ডেঙ্গুর প্রাদুর্ভাব, মশা নিধন কার্যক্রম নিয়ে হতাশা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। করোনা সংকটকালে বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে না বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ভিডিও বার্তায় তিনি বলেন, এই দুর্যোগে জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি সরকারের বিষোদ্গার করছে, যা দলটির নেতিবাচক আচরণেরই বহিঃপ্রকাশ। স্বাস্থ্যবিধি মেনে ঈদের ছুটি কাটানোর অনুরোধ করছি। সামান্যতম উপেক্ষা নিজের এবং আশপাশের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। বিএনপি এ সময় দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদ্গার করে যাচ্ছে। প্রকৃতপক্ষে বিএনপির নেতিবাচক রাজনীতির কারণেই তাদের নিজেদেরই দেয়ালে পিঠ ঠেকে গেছে। করোনার প্রভাবে কর্ম হারিয়েছেন শ্রমজীবীরা। এমন কর্মহীন অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বিপন্ন মানুষ প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পাচ্ছে প্রশাসনের মাধ্যমে, আছে ব্যক্তি উদ্যোগও। ঈদকে সামনে রেখে চাল ডালের পাশাপাশি সেমাই, দুধ, চিনি সহ বিভিন্ন খাদ্যপণ্য দেওয়া হচ্ছে ত্রাণ সহায়তা। মাহমুদ হাসানের রিপোর্ট। মহাখালী টেন্টি মাঠে সারিবদ্ধ মানুষ। করোনায় কাজ হারিয়েছেন তারা, এখন ত্রাণ সামগ্রীর জন্য অপেক্ষা। যে কোনো মহামারীর দুর্যোগ হোক না কেন, আমরা যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি। এমন 50,000 পরিবারকে খাদ্য সহায়তার আওতায় আনার কর্মসূচি নিয়েছে ব্যুরো বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় সহায়তা দিয়েছে 300 পরিবারকে। যাত্রাবাড়ির কদমতলী এলাকায় শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। উত্তর আওয়ামী লীগও অসহায়দের মধ্যে ত্রাণ সহায়তা দিয়েছে রূপনগর এলাকায়। লালবাগ এলাকায় অব্যাহত আছে 10 টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম। 336 জনকে আমরা এখানে আজকে এই 26 নম্বর ওয়ার্ডে প্রতি মাসে এই কার্ডের বিনিময়ে 200 টাকার বিনিময়ে আমরা 20 কেজি চাউল দিব। স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ বিতরণ ও সংগ্রহের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনার দুঃসময়ে গ্রাম পুলিশের পাশে দাঁড়িয়েছে সরকার। এরই মধ্যে প্রায় 46,000 গ্রাম পুলিশের জন্য 6 কোটি টাকার বিশেষ অনুদান দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখায় এই অনুদান দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। জেউ জুবাইরের রিপোর্ট। সারা দেশে 4,569টি ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে গ্রাম পুলিশের প্রায় 46,000 সদস্য। দফাদার ও মহল্লাদার নামেই তাদের পরিচিতি। করোনার এই দুঃসময়ে শুরু থেকে মাঠে আছে তারা। মানুষকে ঘরে রাখা, কোয়ারেন্টাইন, দেখভাল করা এবং আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজটি বেশ ভালোভাবেই করে আসছে গ্রাম পুলিশ। এ অবস্থায় ঈদের আগে গ্রাম পুলিশের প্রত্যেক সদস্যকে 1,300 টাকা করে দিল স্থানীয় সরকার বিভাগ। গ্রামের আইন শৃঙ্খলা রক্ষা করা এবং সাধারণ মানুষকে সেবা দান করা নিবিড় অনেকগুলো দায়িত্ব তারা পালন করে। তো এই পরিস্থিতিতে আসলে আয় রোজগারের স্বাভাবিকভাবে সবারই কমে গেছে। তাই আমরা আমাদের বিভিন্ন খাত থেকে কিছু টাকা সংগ্রহ করে গ্রাম পুলিশের জন্য 6 কোটি টাকা বরাদ্দ দিয়েছি, যাতে নাকি এই ঈদ উপলক্ষে অন্তত তাদের জন্য কিছুটা সহায়তা হয়। করোনা যুদ্ধে গ্রাম পুলিশ শুরু থেকে যেভাবে সাহসী ভূমিকা পালন করছিল, সেভাবেই দায়িত্ব নিয়ে মাঠে থাকবে বলে আশাবাদী স্থানীয় সরকার মন্ত্রী। সকল প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করেছে। জেউ জুবাইর, 21 টেলিভিশন, ঢাকা।
করোনা সংকটে নরসিংদীর রায়পুরস্থ দুস্থ মানুষের সম্প্রীতির বাজারের মাধ্যমে নিত্যপণ্য দিয়েছে সেনাবাহিনী। রায়পুরা সরকারি কলেজ মাঠে একদিনের এই ব্যতিক্রমী বাজার থেকে সবজি সহ খাদ্য সামগ্রী পেয়েছেন করোনা সংকটে কর্মহীন 1000 দরিদ্র মানুষ। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে এই মানবিক সহযোগিতা পাওয়ায় খুশি তারা। এর আগে করোনায় কর্মহীন অসহায় মানুষের ডাটাবেস তৈরি করা হয়। সংকট মোকাবেলার অন্যান্য স্থানেও সেনাবাহিনীর এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। আমরা বিনামূল্যে খাদ্যদ্রব্য যেমন চাল, ডাল, আটা, লবণ এবং বিভিন্ন ধরনের শাকসবজি প্রদান করছি। এর সাথে বিনামূল্যে মাস্ক দেওয়া হচ্ছে, বিনামূল্যে বীজ বিতরণ করা হচ্ছে। যখনই আরও আমরা করতে সক্ষম হব এই ধরনের প্রোগ্রাম আমরা বিভিন্ন জায়গায় যার যার দায়িত্বপূর্ণ এলাকায় করব। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে মালদ্বীপে কর্মহীন 70 প্রবাসী বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ। বিমান বাহিনীর 19 সদস্যের এয়ার ক্রু এর সমন্বয়ে গঠিত মিশনের নেতৃত্বে ছিলেন এয়ার কমোডর এম এ আওয়াল হোসেন। ফেরতানা প্রবাসীরা মালদ্বীপে বৈধভাবে বসবাস করছিলেন। তাদের অনুরোধ ও মালদ্বীপ সরকারের আন্তরিকতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। মেডিকেল চেক আপের মাধ্যমে করোনা নেই সুনিশ্চিত করা হয়েছে। করোনা সংকটের মধ্যে আঘাত হানছে ডেঙ্গু। ঢাকা দক্ষিণের মেয়র মশা নিধন কার্যক্রম নিয়ে হতাশ, আর উত্তরের মেয়র বলছেন সরকারি ভবনগুলো এডিস মশার অন্যতম উৎপত্তি স্থল। এমন প্রেক্ষাপটে সমন্বিত উদ্যোগ নিতে যাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বৈঠকে ডেঙ্গু নিয়ে এমন হতাশার চিত্রই উঠে আসে। জেইউ জুবাইরের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যেই রাজধানী জুড়ে এডিস মশার উপদ্রব। এডিস মশার উপদ্রব কমাতে মাঠে নেমেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে 2 সিটি কর্পোরেশন মনে করে সমন্বিত উদ্যোগ ছাড়া এডিস মশার নির্মূল সম্ভব নয়। আর এই উদ্যোগ নিতে সোমবার সচিবালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বসে এই বৈঠক। এখানে নির্মাণ সামগ্রী কতগুলো ভালো রাখছে, এখানে কোথাও বালু ভালো রাখছে, এখানে কোথাও মাটি ভালো রাখছে। বৈঠকে দক্ষিণের মেয়র এডিস মশা নিধনের কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করেন। খুবই হতাশাব্যঞ্জক অবস্থা আমাদের এখন রয়েছে। এর থেকে আমাদের উত্তরণ করতে হবে। সেই উত্তরণ আমরা কি করব সেটারই আমরা কৌশল নির্ধারণ এবং কর্মপরিকল্পনা আমরা নির্ণয়ের কাজ আরম্ভ করেছি। ইনশাআল্লাহ এই পুরো সপ্তাহ আমরা এটার উপরে কাজ করব। উত্তরের মেয়রও এডিস মশার উৎস নিয়ে কথা বলেন। আমাদের সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর ভিতরেই হলো লার্ভার জন্ম। যেই সব সরকারি অফিসে গ্রহণ দেখি লার্ভার জন্ম, তাদের কাকে ফাইন করব এটি আজকে পরিষ্কার জানতে চাই। আমরা 2 মেয়র মিলে ইনশাআল্লাহ একটি সুন্দর নগর দিতে পারি, এই প্রত্যাশা আমরা দিতে পারি। বৈঠক শেষে স্থানীয় সরকার মন্ত্রী ডেঙ্গু, এডিস মশা ও এর বাস্তবতা নিয়ে কথা বলেন। 95% এডিস মশা যদি আমরা নিয়ন্ত্রণ যদি করে ফেলতে পারি, বাসা বাড়ি থেকে যদি আর সবাই মিলে ইনিশিয়েটিভ ফুলের টপ, গাড়ির ছাদ এটা ওটাইতে, তাহলে আমরা অনেক করতে পারবো। আপনারও যদিও এখন নতুন করে নির্বাচিত আগে মেয়র ছিলেন, আর তাপস সাহেবও সংসদ সদস্য ছিলেন এই এলাকার সংসদ সদস্য হিসেবে, তবে এখন কিন্তু মানুষের কাছে কিন্তু আপনি ক্ষমা পাবেন না। আমাদেরকে উই হ্যাভ টু ডু সামথিং। হ্যাঁ, বজ্র ব্যবস্থাপনা নিয়ে 2 মেয়রের সহযোগিতাও চান স্থানীয় সরকার মন্ত্রী। কন্টামিনেটেড এবং পয়জনিয়াস জিনিসপত্র জেইউ জুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের বিদেশি মিশনে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের অধিক জবাবদিহিতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদীয় কমিটিতে 3 বছরের কর্মপরিকল্পনা পেশ করবেন রাষ্ট্রদূতরা। এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রদূতদের জবাবদিহিতা বাড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি বলেন, রাষ্ট্রদূতদের মতো গুরুত্বপূর্ণ পদে যারা কাজ করেন তাদেরকে এ ধরনের পরিকল্পনা ও জবাবদিহিতার আওতায় আনার মাধ্যমে নতুন দিগন্ত খুলছে। রাষ্ট্রদূতদের দেশ ও জনগণের উন্নয়নে কিভাবে আরও বেশি ভূমিকা রাখা যায় সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। রাষ্ট্রদূতের মতো বড় বড় পজিশন, সেইখানে তাদের একটা জবাবদিহিতা এবং তারা একটা দিক নির্দেশনা দিয়েছেন যে এই 3 বছরে তারা অর্জন করবেন, এবং এইটা আমাদের জন্য একটা নতুন দিগন্ত খুলেছে বলে আমি মনে করি। নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 31 মের মধ্যে দ্বিতীয় কিস্তির 1000 কোটি টাকা বিটিআরসিকে দেবে গ্রামীণফোন। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে।
চলতি মাসের ৩১ তারিখের মধ্যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে আরও ১,০০০ কোটি টাকা দেবে গ্রামীণফোন। তবে বিটিআরসির ১২,৫৮০ কোটি টাকার অডিট আপত্তি ও পাওনাকে আবারও বিরোধপূর্ণ বিষয় বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। একই সাথে আদালত অথবা আদালতের বাইরে এর বিরোধ মীমাংসায় আগ্রহ প্রকাশ করেছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। ২৩ ফেব্রুয়ারি প্রথম কিস্তিতে বিটিআরসিকে ১,০০০ কোটি টাকা দেয় মোবাইল অপারেটর কোম্পানিটি। এর আগে গত বছরের ২৪ নভেম্বর বিটিআরসিকে সমন্বয়যোগ্য ২,০০০ কোটি টাকা দিতে গ্রামীণফোনকে নির্দেশ দেন আপিল বিভাগ। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। প্রো-ভিটামিন এ সমৃদ্ধ ভুট্টার নতুন জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের কৃষি বিজ্ঞানীরা। তারা জানান, এই নতুন জাত শিগগিরই অবমুক্ত করা হবে। এতে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১ ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে সেই লক্ষ্যে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের কৃষি বিজ্ঞানীরা। তারা জানান, দেশে উৎপাদিত ভুট্টার সিংহভাগই ব্যবহৃত হয় পোলট্রি, ডেয়ারি ও মৎস্য খামারে। তবে চাল গমের পাশাপাশি মানুষের খাদ্য তালিকায় যুক্ত করতে প্রো-ভিটামিন এ সমৃদ্ধ ভুট্টার নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। নতুন যে ভ্যারাইটি আমরা রিলিজ করতে যাচ্ছি, এখানে এইটা ভিটামিনটা মানুষের দেহে সহজে আত্তীকরণ হবে। বছর জুড়ে এই জাতের ভুট্টা আবাদ সম্ভব, ফলনও ভালো হবে, জানান কৃষি বিজ্ঞানীরা। আগে যেখানে শুধু রবি মৌসুমে হইতো, এখন আমরা বছরের যে কোনো সময় যে কোনো প্রতি জমিতে আমরা লাগাতে পারি, যেটি আমাদের খাদ্য মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভালো মানের জাত পেলে আবাদ বাড়ানোর কথা জানান চাষিরা। এই জাতটি দেখলাম, আগামীতে যখন এই বীজটি বাজারে ওরা ছাড়বে, তখন আমরা এটা কৃষকরা এবং চাষ করব, যাতে কৃষকরা করে, সেই জন্য আমি উদ্বুদ্ধ করব। কর্তৃপক্ষ বলছে, আগামী বছরই এই বীজ কৃষকের মাঝে সরবরাহ করা যাবে। চাষিদের মাধ্যমে এই নতুন জাতের অর্থাৎ প্রো-ভিটামিন এ সমৃদ্ধ জাতটা কৃষকের মাঝে বীজ সরবরাহের জন্য উদ্যোগ নিচ্ছি। ভুট্টার নতুন এই জাতের আবাদ হলে দেশে শিশু খাদ্য আমদানি অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, ২১ টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনার বিষণ্ণ দিনে আসছে ঈদ, এখনো জমেনি পাঞ্জাবের বাজার। অন্য সময়ের মতো বেচাকেনা নেই। ব্যবসায়ীরা বলছেন, লোকসান কমাতে করোনা ঝুঁকির মধ্যেই দোকান খুলতে বাধ্য হয়েছেন তারা। বিক্রি না হয় হতাশ পাঞ্জাবের ব্যবসায়ীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। ঈদ উল ফিতর মুসলমানদের অন্যতম উৎসবের দিন। খুশির ঈদে নতুন পাঞ্জাবি উৎসবের রং ছড়ায়, তাই ঈদকে মাথায় রেখে দেশি ব্র্যান্ডগুলো বিনিয়োগ করে থাকে। করোনার কারণে গেল ২৫শে মার্চ থেকে সারা দেশের মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। ১০ মে থেকে শর্ত সাপেক্ষে খুলেছে মার্কেট দোকানপাট। তবে সংক্রমণ রোধে বেশ কিছু মার্কেট ও শপিং মল বন্ধ রেখেছে। কিছু মার্কেটে দোকান খুললেও খুব একটা বিক্রি নেই। সারা সেরকম তো পাচ্ছি না, আমরা আসলে যেটুকু ভাবছিলাম সেটুকু হচ্ছে না। এখন দাম আগের মতোই, খুব বেশি ডিফারেন্স নাই। মোটামুটি যাদের প্রয়োজন আছে বা যারা বাড়িতে পারতেছে তারাই আউটলেট আসতেছে। অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন, আবার অনেকেই মানছেন না। বেচা বিক্রি নিয়ে হতাশ দেশি ব্র্যান্ড ইনফিনিটি। যে ইনভেস্টটা আমরা ব্যাংক থেকে নিয়ে করেছি, গভর্নমেন্ট যদি লং মেয়াদি কোনো বেনিফিট দেয় যে ঠিক আছে এটা উইদাউট প্রফিট ব্যাংকে আমরা আগামী 1 বছর বা 2 বছর ব্যাপী আমরা এটা আস্তে আস্তে আমরা দিতে পারি, হ্যাঁ, আমরা এর চাইতে বেশি কিছু চাচ্ছি না। অনেক কোম্পানির শোরুম বন্ধ রেখেছে, এতে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে জানান তারা। আমি মনে করি ব্যবসার চাইতে মানবতাটা আরো অনেক বেশি ঊর্ধ্বে। যতই বলি যে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করব, আসলে কিন্তু প্র্যাকটিক্যালি এটা সম্ভব না। ব্যবসা আসবে, ব্যবসা যাবে, কিন্তু মানবতা সবার ঊর্ধ্বে। ঈদের 2-1 দিন আগে পাঞ্জাবির বিক্রি কিছুটা বাড়বে বলে আশায় আছেন বিক্রেতারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
আবারও নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে করোনায় মৃত্যুর হার কমেছে যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলোতে, প্রাদুর্ভাব বাড়ছে ব্রাজিলে। এবার খেলার খবর। $42 লাখ টাকায় বিক্রি হলো মাশরাফি বিন মুর্তজার ব্রেসলেট। সেটি কিনে মাশরাফিকে উপহার হিসেবে ফিরিয়ে দেবে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন। মাশরাফির দীর্ঘ 18 বছর ব্যবহার করা রূপার ব্রেসলেট নিলামের অর্থ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় কর্মহীন হয়ে পড়া দুস্থ মানুষদের জন্য ব্যয় করা হবে। জাতীয় ক্রিকেট দলে অভিষেক হওয়ার পর থেকে এই ব্রেসলেটটি সবসময় হাতে থাকত মাশরাফির। করোনা যুদ্ধে সামিল হতে আয়োজক অকশন ফর অ্যাকশনের মাধ্যমে প্রিয় এই ব্রেসলেট নিলামে তুলেছিলেন তিনি। ভিত্তিমূল্য 5 লাখ টাকা নিয়ে 16 মে বিকেল 5টায় শুরু করা ব্রেসলেটটি 42 লাখ টাকায় বিক্রি হয় 17 মে রাত 12:30টায়। নিলামের শুরুতে দর খুব একটা না উঠলেও পরে লাফিয়ে লাফিয়ে দর উঠতে থাকে। বিশেষ করে শেষ 10 মিনিটে 30 লাখ টাকা থেকে বেড়ে সেটা 42 লাখে দাঁড়ায়। মেয়েদের লিগ বাতিল করবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 6 বছর পর ফেব্রুয়ারিতে মেয়েদের ফুটবল লিগ শুরু হয়েছিল, কিন্তু 7 দলের এই প্রতিযোগিতায় প্রথম পর্ব শেষ হতে না হতেই করোনা ভাইরাসে তা বন্ধ হয়ে যায়। ফুটবল ফেডারেশনের ধারণা আগামী সেপ্টেম্বরের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি হবে এবং মাঠে নামানো যাবে মেয়েদের ফুটবল লিগ। যদিও একদিন আগেই বাফুফের জরুরি সভায় প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপ ফুটবল বাতিল করা হয়। আর এরই সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সবচেয়ে বেশি নমুনা পরীক্ষায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড, 24 ঘন্টায় 1602 জন শনাক্ত, 21 মৃত্যু। করোনার মধ্যে ঈদযাত্রা, মানুষের ঢল ঠেকাতে হিমশিম আইনশৃঙ্খলা বাহিনী, 2 ফেরিঘাট বন্ধ। সুপার সাইক্লোন আম্পান আঘাত হানতে পারে মঙ্গলবার শেষ রাতে, 12,000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত। 10 জুন বসছে সংসদের 8ম অধিবেশন, বাজেট উত্থাপন 11 জুন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে।